হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশ। এই সাবজেক্টের আজকে চ্যাপ্টার হচ্ছে কৃষি খাতের আয়। কৃষি খাতে আয় আজকে লেকচার নাম্বার 2। আজকে আমরা করবো বেসিক কোশ্চেন 2, যেটা 2020 সাল থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে। তো প্রশ্নে বলা আছে যে জনাব শাহিন 2022 সালে 30শে জুন তারিখে কৃষি খাতে আয় ছিল নিম্নরূপ। এখানে ধান এবং পাট আর রবি শস্য বিক্রয়। আমাকে বলেন তো দেখি, ধান, পাট এবং রবি শস্য বিক্রয় এই তিনটা কোন আইটেমের মধ্যে যাবে? ফসল বিক্রয়। ফসল বিক্রয়। গুড। পোল্ট্রি ফার্মের আয় ৭৫,০০০ টাকা। তাহলে পোল্ট্রি ফার্মের আয় এটা একটা কৃষি আয়। বর্গা কৃষি জমি হতে আয়, এটাও কৃষি আয়। মৎস্য খামার হতে আয় 1,00,000 টাকা, এটাও আয়। মাশরুম হতে আয়। চা বিক্রয়ে আয়। বলেন তো চা বিক্রয় কত পার্সেন্ট কৃষি? 60%। 60%। আর বাকি 40% ব্যবসায়। ব্যবসা। ডেইরি ফার্মের আয়, আমি 3টা প্রশ্ন করব। আমি গত ক্লাসে তোমাদের নোট পড়তে বসলাম, নোটের থেকে আমি 3টা প্রশ্ন করবো। এক হলো পোল্ট্রি ফার্মের ক্ষেত্রে রুলসটা কি, মৎস্য খামারের রুলসটা কি, এবং ডেইরি ফার্মের রুলসটা কি? বলো। পোল্ট্রি, মৎস্য এবং ডেইরি ফার্ম। বলতে পারবা কেউ? না ভাই, আপনি বলেন। হ্যাঁ, ঠিক আছে, তোমরা আদু বাই হয়ে থাকো। হ্যাঁ, তোমাদের পড়ার কোনো দরকার নেই। এবার প্রশ্ন বলছে তিনি যথাযথ হিসাব বই রাখেন না। এই যে রাখেন না কথা মানে কি? উৎপাদন খরচ ফসল বিক্রয় 60% হবে নাকি উৎপাদন খরচ উৎপাদন খরচ নামেই যাবে? বলো তো দেখি। 60% হবে। 60% হবে। বলছে কিন্তু তিনি উৎপাদন খরচ 4,50,000 টাকা, ভূমি রাজস্ব, ঋণের সুদ, পৌর কর, ট্রাক্টর ক্রয় দাবি করেন। এই দাবি দেওয়া বাদ উৎপাদন খরচ 4,50,000। এই উৎপাদন খরচটা এখন আমাদের যেহেতু রাখেন না, এর জন্য উৎপাদন খরচ হবে ফসল বিক্রয় 60%। অতএব এই 4,50,000 টাকা এটা আমাদের এই অঙ্কের জন্য বাদ। এই অঙ্কের জন্য বাদ। ভূমি রাজস্ব এটা কি উৎপাদন খরচ নাকি অনুমোদনযোগ্য খরচ? বলো তো দেখি। অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ, তাহলে এটা আসবে। ঋণের সুদ অনুমোদনযোগ্য খরচ, পৌর কর অনুমোদনযোগ্য খরচ, ট্রাক্টর ক্রয়, এই ট্রাক্টর ক্রয় একটা মূলধন জাতীয় ব্যয়। কি ভাই বলো তো দেখি? মূলধন জাতীয় ব্যয়, দ্যাট মিনস স্থায়ী সম্পত্তি। তো আমাদের এই কৃষি খাতে এই ক্ষেত্রে মূলধন জাতীয় ব্যয়ের কোনো স্থান নাই। অতএব এই ট্রাক্টর ক্রয় এটা আমাদের এই প্রশ্নের মধ্যে আসবে না। এই ট্রাক্টর ক্রয় কিন্তু বই রাখেন না তার উপর ডিপেন্ড করতেছে না। এটা বই রাখলেও আসবে না, সঠিকভাবে বই রাখলেও আসবে না, না রাখলেও আসবে না। কারণ ট্রাক্টর ক্রয় একটা মূলধন জাতীয় ব্যয়, কথাটা মানে হচ্ছে স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পত্তি কৃষি খাতে আয়ের মধ্যে আসবে না। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলেন তো দেখি, উৎপাদন খরচ বাদে অনুমোদনযোগ্য খরচ আমাদের কয়টা আইটেম আছে এই অঙ্কের জন্য? 3টা। 3টা। ভূমি রাজস্ব, ঋণের সুদ এবং পৌর কর। এবার বলছে এছাড়াও চলতি বছরে জনাব শাহীন নিম্নোক্ত খরচ ও বিনিয়োগ ভাতা সম্পাদন করে। তাহলে খরচগুলি কি কি? খরচগুলো আমাদের এখানে 1 থেকে 7টা আইটেম দিয়ে আছে। তো এই আইটেমগুলি আমাদের বিনিয়োগ ভাতা নির্ণয় করার ক্ষেত্রে প্রয়োজন। তো বিনিয়োগ ভাতা যেহেতু তোমাদের পড়াই নাই, অতএব এইটা নিয়ে এখন আপাতত আলোচনা করতেছি না। প্রশ্ন বলছে জনাব শাহীনের করযোগ্য আয় ও কর দায় নির্ণয় করো। এই কর দায় পাঠ আমি পড়াই নাই, আজকে পড়াবো। আগে করযোগ্য আয়টা এটা আগে বের করে নিই। এখানে করযোগ্য আয় বের করতে বলছে, তার মানে শাহীনের যত রকম আয় আছে কৃষি খাতের আয় ছাড়াও যদি অন্যান্য কোনো আয় থাকে তাহলে সেটা এখানে আনতে হবে। আর যদি বলতো জনাব শাহীনের কৃষি খাতের মোট আয় নির্ণয় করো, তাহলে শুধুমাত্র কৃষি আয় রিলেটেড আয়গুলি এখানে আসতো, অন্য আয়গুলি এখানে আসতো না। যেমন এই যে চা বাগানের 1.5 লাখ টাকা, 60% কৃষি, বাদ বাকি 40% ব্যবসা খাত। যেহেতু এখানে করযোগ্য আয় নির্ণয় করতে বলছে, তাহলে বাদ বাকি 40% কি এই অঙ্কের জন্য আসবে নাকি আসবে না? বলো তো দেখি।
আসবে। এখন আসবে। যদি বলতো কৃষি খাতের করযোগ্য আয় বের করো, তাহলে ওই 40% টুকু আসতো না। ওকে, তাহলে আসেন আমরা আগে করযোগ্য মোট আয়টা বের করি। তাহলে প্রথমে করদাতার নাম লিখলাম জনাব শাহিন। আয় বর্ষ, কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড 22, 23, 23, 24। কৃষি খাতের আয় এবং মোট করযোগ্য আয় নির্ণয়, বিবরণ টাকা টাকা। কৃষি খাতের ধারা হচ্ছে 40 থেকে 44। প্রথম আইটেম নাম হচ্ছে ফসল বিক্রয়। ধান ছিল, ধানের মধ্যে ছিল 500 মণ 800 টাকা ধরে, এর জন্য 500 × 800 4 লাখ টাকা। পাট ছিল 250 মণ 1200 টাকা ধরে, তাহলে এখানে 250 × 1200 3 লাখ। আর রবি শস্য বিক্রয় সরাসরি ছিল 1,20,000। এই তিনটা যোগ করার পর ফসল বিক্রয় হয়ে গেছে 8,20,000। এরপরে ফসল বিক্রয়ের পর আমাদের ছিল পোল্ট্রি ফার্মে আয় 75,000 টাকা। তাহলে পোল্ট্রি ফার্মে আয় 75,000 টাকা দিছি। এর সাথে একটা রুলস আছে, সেটা এখানে না, সেটা হলো কর দায় যখন নির্ণয় করবো তখন। এখানে আপাতত কোনো কাজ নাই। এই যে আমি যে তোমাদের তিনটা আইটেম দিয়েছিলাম, পোল্ট্রি, মৎস্য এবং ডেইরি, এই তিনটারই কাজ আছে কর দায় নির্ণয় করার ক্ষেত্রে। এখানে কোনো কাজ নাই। কৃষি খাতের ক্ষেত্রে এর কোনো সমস্যা নাই, কিন্তু যখন কর দায় বের করবো তখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। আমি তোমাদের আরেকবার পরে তারপর কাজ করাবো। তাহলে পোল্ট্রি ফার্ম গুলো, এরপরে বর্গা কৃষি জমি 75, এটা আমাদের এখানে সরাসরি আমরা দিচ্ছি। মৎস্য খামার সরাসরি, মাশরুম সরাসরি, চা বিক্রয়। চা বিক্রয় ছিল 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা 60%, তোমরা জানো কৃষি আয়, এই জন্য 1.5 লাখ টাকা 60% 90,000। আর ডেইরি ফার্মে আয় ছিল 90,000 টাকা। তাহলে এই সবগুলো খরচ যোগ করে আমাদের টোটাল আয় হচ্ছে 13,70,000 টাকা। এই 13,70,000 টাকা আয় থেকে আমরা বাদ দিতে হবে অনুমোদনযোগ্য ব্যয়। এখন অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে যেহেতু সঠিক হিসেবে বই রাখেন নাই, এই জন্য উৎপাদন খরচ হবে ফসল বিক্রয়ের 60%। যে ফসল বিক্রয় বের করছে 8,20,000, এই 8,20,000 60% 4,92,000। আর উৎপাদন ব্যয় ছাড়া আমাদের প্রশ্নে অনুমোদনযোগ্য খরচ হলো তিনটা: ভূমি রাজস্ব 6,000, ঋণের সুদ 1,875, পৌর কর 3,000। এখানে এই তিনটা যোগ করে 5,02,775। তাহলে 5,02,875 এটা হচ্ছে ব্যয়, আর 13,70,000 টাকা হচ্ছে আয়। তাহলে 13,70,000 থেকে এটা বাদ দিব, আমরা কৃষি খাতে আয় বের করবো। এখন আমার একটা প্রশ্ন, একমাত্র আয় যদি কৃষি হয় তাহলে তার আয় থেকে আমরা 2 লক্ষ টাকা বাদ দিই। এই অঙ্কে 2 লক্ষ টাকা ধার্য কি বাদ দিব নাকি দিব না, বলো তো দেখি। বাদ দিব না। কেন দিব না ম্যাডাম? ওই যে চা আছে এর ওই যে জন্য। চা বাগানে 60% কৃষি, বাদ বাকি 40% ব্যবসা। যেহেতু ব্যবসা আছে এর জন্য এর একমাত্র আয় কৃষি না। তাহলে 13,70,000 থেকে এটা বাদ দিয়ে আমাদের কৃষি খাতে মোট আয় হলো 8,67,175। যদি চা বাগান না থাকতো তাহলে 8,67,125 থেকে আমরা অকর ধার্য 2 লক্ষ টাকা বাদ দিতাম। যেহেতু চা বাগান আছে এর জন্য আমরা বাদ দিলাম না। তাহলে কৃষি খাতের মোট আয়, এরপর আমাদের ওই কৃষি খাতের বাদ বাকি 40% যে আছে সেটা ব্যবসা খাত লিখছি। ব্যবসা খাতের ধারা হচ্ছে তোমরা জানো 45 থেকে 56। লিখছি চা বাগানে আয় 1,50,000, 40% 60,000 টাকা। তাহলে আগেরটা হচ্ছে কৃষি খাতের আয় আর পরেরটা হচ্ছে ব্যবসা খাত। তাহলে তার মোট আয় হচ্ছে 9,27,125 টাকা। তাহলে এই 9,27,125 টাকার মধ্যে কৃষি খাতে আয় আছে, আবার ব্যবসা খাতে আয়ও আছে। এই মোট আয়ের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে? না। ওকে, এইটা হলো গত ক্লাসের পুরাতন পড়া। আজকে আমরা নতুন পড়া শিখবো, সেটা হলো কর দায় নির্ণয়। কারণ এই কর দায় নির্ণয় করার জন্য তিনটা ধাপ। ধাপ তিনটাকে আমি পড়াবো, এরপর তোমাদেরকে করাবো। ভালো করে খেয়াল করো, আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কর দায় নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা বের করতে হবে সেটা হলো অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয় করব। 2 নম্বরে বিনিয়োগ ভাতার উপর কর রেওয়াত করব। এরপর হচ্ছে কর দায়। তাহলে কর দায় নির্ণয় করার ধাপ হচ্ছে তিনটা, মনে রাখতে হবে। আমি আবার বলতেছি, প্রথম অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা, 2 নম্বরে বিনিয়োগের উপর কর রেওয়াত, 3 নম্বর হচ্ছে কর দায়। এটা ভালো করে খেয়াল করতে হবে। তাহলে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয় আমরা কিভাবে করব, এইটুকু কিন্তু আমরা যারা ভাড়া হতে আয় পড়ছো তারা কিন্তু এই ছকটাই পড়ছিল। আমি আবার এটা দেখাইতেছি। অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতার মধ্যে আসবে যে সকল বিনিয়োগ সরকার কর্তৃক অনুমোদন দিছে, ওই খাতে যদি তুমি বিনিয়োগ করো তাহলে সেটা এখানে আসবে। যেমন সরকার কি কি অনুমোদন দিছে, প্রথম লেখা আছে জীবন বীমা প্রিমিয়াম, এবং প্রিমিয়ামের যে মূল্য থাকবে তার 10%।
তাহলে জীবন বীমা প্রিমিয়াম এবং বীমা মূল্যের 10%, এই দুইটার মধ্যে যেটা কম, এই কম টাকাটাই হচ্ছে আমাদের টাকার ঘরে আসবে। 2 নম্বর হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড ও ঋণপত্রের প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ, সঞ্চয়পত্র ক্রয়। তারপরে 3 নম্বরে জাকাত তহবিলে দান, গ্রুপ বীমা, যৌথ বীমা এবং কল্যাণ তহবিলে চাঁদা। 4 নম্বরে ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিমে জমা, এই ক্ষেত্রে একটা রুলস আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ 1,20,000 টাকা হতে হবে। কারো যদি ডিপিএস এ পেনশন স্কিমে 1.5 লাখ টাকা হয়, তাহলে সেক্ষেত্রে 1.5 লাখের পরিবর্তে তোমাকে দিতে হবে 1,20,000। কিন্তু কারো যদি 1,20,000 টাকা কম হয়, তাহলে যা হবে তাই। তাহলে বলা তো দেখি, একজন ব্যক্তির এই ডিপোজিট পেনশন স্কিমে 70,000 টাকা, তাহলে তার কত টাকা দিবে? 1,20,000 নাকি 70,000? 1,20,000। আমি কথাটা কি তাই বললাম? 70,000। আর কারো ব্যক্তি মনে করো 70,000। কারো ব্যক্তির ডিপোজিট পেনশন স্কিমে 1,25,000, তাহলে সেক্ষেত্রে কত টাকা দিব? 1,20,000। কথাটা ভালো করে আগে বুঝতে হবে। 6 নম্বর লেখা আছে মুক্তিযুদ্ধ স্মৃতি রক্ষার্থে দান, আগা খান নেটওয়ার্কের দান, জাতির জনক স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানের দান। এই 6টা আইটেমের সমন্বয়ে আমরা অনুমোদনযোগ্য মোট বিনিয়োগ ভাতা নির্ণয় করব। এই আইটেমগুলি আপনারা ভালোভাবে পড়ে নেবেন, কারণ এই আইটেমগুলো এরপরে প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের এই আইটেমগুলো লাগবে। তাহলে অনুমোদনযোগ্য বিনিয়োগ হচ্ছে প্রথম ধাপ। 2 নম্বর হচ্ছে বিনিয়োগের উপর কর রেওয়াত। এই বিনিয়োগের কর রেওয়াতের আইটেম হচ্ছে 3টা। প্রথমে আমরা যে মোট আয় নির্ণয় করব তার উপর 3%, এই যে আমরা একটু আগে যে মোট আয় বের করলাম, ওই মোট আয়ের 3%। 2 নাম্বার এই যে আমরা যে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা বের করলাম, এই বিনিয়োগ ভাতার উপর 15%। আর 3 নাম্বার যেটা, সেটা হলো সর্বোচ্চ সীমা তোমাদের জন্য 10 লাখ টাকা। 1,70,000 10 লাখ। তাহলে বিনিয়োগের উপর কর রেওয়াতের আইটেমটা কি কি? 3টা আইটেম। কি কি? প্রথমে মোট আয় যা তার 3%, অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতার উপর 10% এবং সর্বোচ্চ সীমা হচ্ছে 10 লাখ। এই 3টা টাকার মধ্যে যে টাকাটা সবচেয়ে কম, সেটাই হবে বিনিয়োগের উপর কর রেওয়াত। কথাটা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে বিনিয়োগের উপর কর রেওয়াতটা কি? কর রেওয়াত মানে কর মাফ পাওয়া। এটা কি? মোট আয়ের 3%, অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতার উপর 15% এবং সর্বোচ্চ সীমা হচ্ছে 10 লাখ। 10 লাখ ক, খ এবং গ, এই 3টার মধ্যে যেটা সবচেয়ে ছোট মানটা, ওই মানটাই হবে বিনিয়োগের উপর কর রেওয়াত। এরপর আমরা ফাইনাল স্টেপে আসবো কর দায় নির্ণয়। এই কর দায় নির্ণয় করার ক্ষেত্রে ধাপটা আমাদের সুন্দর করে মনে রাখতে হবে। প্রথম ধাপটা আমরা দাগ কাটবো কি? বিবরণ, করের হার এবং করের পরিমাণ। প্রথমে দিব করযোগ্য মোট আয়, অর্থাৎ আমরা যে কৃষি খাত এবং ব্যবসা খাত মিলা যে আয়টা বের করি, সেই আয়টা আমরা এখানে দিব। এবং এই আয়ের থেকে কয়েকটা আইটেম, কি কি? প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং হ্রাসকৃত হারে করযোগ্য আয়। এই হ্রাসকৃত হারে করযোগ্য আয়গুলি কি কি? এখানে 3টা: মৎস্য চাষ, পোল্ট্রি ফার্ম এবং কি ডেইরি ফার্ম। তার মানে তোমাকে এই 4টা আইটেম রাখতে হবে। কি কি? প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, মৎস্য চাষ, পোল্ট্রি ফার্ম এবং ডেইরি ফার্ম। তাহলে মোট করযোগ্য মোট আয় থেকে এই 4টা আইটেম আমরা বাদ দিব। আর এই 4টা আইটেম একসাথে অঙ্কে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি থাকে আমরা দিব, যদি একটা থাকে একটা, 4টা থাকলে 4টা, যাই থাকবে তাই আমরা বাদ দিব। তাহলে করযোগ্য মোট আয় থেকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, মৎস্য চাষ, পোল্ট্রি ফার্ম এবং ডেইরি ফার্ম, এই 4টা আইটেম বাদ দিয়ে যে টাকা হবে তার নাম হচ্ছে নিয়মিত করযোগ্য আয়। এই নিয়মিত করযোগ্য আয়ের উপর ভিত্তি করে হচ্ছে আমরা কর দায়টা বের করব। এখানে আমাদের কয়েকটা স্টেপ আছে। প্রথম স্টেপটা, এই স্টেপটা আমরা তোমাদের পড়াইছিলাম, আমি আরেকবার এটা একটু পড়ে নিয়ে আসি। এখানে গত ক্লাসে বুঝলাম যে পোল্ট্রি, চিংড়ি মাছ এবং মৎস্য, পোল্ট্রি, চিংড়ি এবং মৎস্য, এই 3টার ক্ষেত্রে প্রথম লেখা আছে 10 লক্ষ টাকার উপর করের হার হচ্ছে 0। এটা তোমাদের ধরছিলাম, কিন্তু কেউ বলতে পারো না। পোল্ট্রি, চিংড়ি এবং মৎস্য, 3টার উপর প্রথম 10 লাখ টাকা পর্যন্ত হলো 0, পরবর্তী 10 লাখের 5, তার পরবর্তী 10 লাখের 10 এবং অবশিষ্ট যা থাকবে তার উপর 15%। আর ডেইরি ফার্মের আয়ের প্রথম 10 লাখের উপর 3% হারে কর ধার্য হবে। 10 লাখের উপর এখানে কিন্তু পোল্ট্রি, চিংড়ি এবং মৎস্য ক্ষেত্রে 10 লাখ টাকার মতো 0,
কিন্তু ডেইরি ফার্মের ক্ষেত্রে প্রথম 10 লাখ টাকার উপর 3% কর ধার্য করতে হবে, পরবর্তী 20 লাখের উপর 10 এবং অবশিষ্ট যা থাকবে তার উপর 15%। এই প্রথম দুইটা নোট আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে, যদি না খেয়াল করি তাহলে কিন্তু অঙ্ক কখনোই পারবে না। এই জন্য আমরা প্রথমে নিছি মৎস্য চাষ হতে আয়ের উপর প্রথম 10 লাখ টাকা, মৎস্য, তারপরে হ্যাচারি, আরেকটা আছে হলো পোল্ট্রি, এই তিনটার ক্ষেত্রে প্রথম 10 লক্ষ টাকার উপর কি করতে হয় বলো দেখি? 3% না 0%? এর জন্য লেখা আছে মৎস্য চাষে আয়ের উপর প্রথম 10 লাখ টাকা, উপর যেহেতু শূন্য এর জন্য কি লিখছি নীল। পোল্ট্রি ফার্মের ক্ষেত্রে প্রথম 10 লাখ টাকার উপর নীল মানে শূন্য, কিন্তু ডেইরি ক্ষেত্রে প্রথম 10 লাখ টাকা 0% না 3%? 3%। এই জন্য যে টাকা থাকবে ওই টাকার উপর 3% টাকাটা আমি এখানে বসাবো। এরপরে বাদ বাকিটা হলো নিয়মিত, এই যে এখানে যে টাকা বের করবো ওই টাকার উপর আমাদের পার্সেন্ট অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাইটা কি কি, এই রেটটা তোমাদের মনে রাখতে হবে। প্রথম 3,50,000 টাকার উপর 0%, প্রথম 3,50,000 পর 0%, ভাড়া হতে এই ক্ষেত্রে আমরা এটা পড়ছিলাম। 3,50,000 উপর 0%, পরবর্তী 1 লাখ টাকার উপর 5%, এর পরবর্তী 3 লাখের উপর 10%, তার 4 লাখের উপর 15%, এরপরে 5 লাখের 20%। মানে এটা মনে রাখাটা খুব সহজ। প্রথম 3,50,000 জিরো, এরপরে 1 লাখের 5, এখানে রেট 5% করে বাড়বে, আর এরপরে 1 করে বাড়বে, 3 লাখ, এরপরে 4 লাখ, এরপরে 5 লাখ। ঠিক আছে? এবং 5 লক্ষ টাকার অবশিষ্ট যত টাকাই থাকবে তার উপর আমরা ধরবো হচ্ছে 25%। এই রুলসটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ এর পরবর্তী প্রত্যেকটা চ্যাপ্টার ক্ষেত্রে এই কয়টা আইটেম তোমার কাজে লাগবেই। অতএব এখানে পড়া যে কথা, পরবর্তী বাদ বাকি সবগুলো পড়া এক কথা। তাহলে রেটটা আমি আবার একটু দেখাই দিছি। প্রথম 3,50,000 টাকার উপর 0, এরপরে 1 লাখের 5, তারপরে 3 লাখের 15, 3 লাখের 10, 4 লাখের 15, 5 লাখের 20% এবং অবশিষ্ট যা থাকবে তার উপর 25%। ঠিক আছে? এটা মনে রাখতে পারবে তোমরা সবাই? এখন যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু অঙ্ক পারবে না, অতএব এটা কষ্ট হলেও তোমাকে মনে রাখতে হবে। এরপর আমরা আসি, তাহলে এই সবগুলো টাকা আমরা যোগ করব। এখান থেকে আমরা এই যে কর রেওয়াত পরিমাণ, কর রেওয়াত কোনটা বলো তো দেখি? কর রেওয়াত কি আমরা প্রথম স্টেপে বের করছি না 2 নাম্বার স্টেপে বের করছি বলো তো দেখি? 2 নাম্বার। 2 নম্বরে কর রেওয়াতের রুলসটা কি বলছিলাম বলো? যেটা ছোট সেটা তিনটার মধ্যে থেকে এখানে যে ছোট। টাকাটা আমরা বের করব, এই তিনটার মধ্যে যে টাকাটা ছোট সেটা আমরা সবার শেষে কি করব? বাদ দিব। বাদ দেওয়ার নাম হবে প্রদেয় কর দায়। এই কর দায়টা হচ্ছে আমাদের ট্যাক্স অঙ্ক করার ক্ষেত্রে সবচেয়ে ঝামেলাকর বিষয় এবং সবচেয়ে বড় আইটেম। যদি কর দায় চায় তাহলে অঙ্কটা হবে অনেক বড় অঙ্ক, আর কর দায় যদি না চায় তাহলে অঙ্কটা হবে ছোট অঙ্ক, মানে 3 থেকে 5 মিনিটের মধ্যে অঙ্ক হয়ে যাবে। আর কর দায় যদি চায় তাহলে 3টা ধাপে তোমাকে অঙ্ক সমাধান করতে হবে। তাহলে এখন আসো আমরা 2 নাম্বার প্রশ্নটা একটু সমাধান করি। তাহলে 2 নাম্বার প্রশ্নটা আমাদের এখানে এই প্রথম পার্টটুকু আমরা পড়ছি এবং পড়ার মধ্যে এখান থেকে আমরা আয় বের করে ফেলাইছি, এবং এখানে যে ব্যয়গুলি আছে এই ব্যয়গুলি এখন আমরা একটু পড়বো। তাহলে প্রথমে দেখো 1 নম্বর আইটেম লেখা আছে পারিবারিক খরচ। পরিবারের যে খরচ হয় সেটা তুমি কৃষি খাতে খরচের মধ্যে ঢুকে রেখেছো, এটা কি আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দিবে? এটা আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দিবে না, বাদ। 2 নাম্বার বলা আছে বীমা প্রিমিয়াম 20,000, মানে মাসে 20,000 টাকা দাও এবং পলিসি মূল্য হচ্ছে 1,80,000। তাহলে আমরা বীমা প্রিমিয়াম ক্ষেত্রে কি বলছি? বীমা প্রিমিয়াম এবং মূল্যের কত পার্সেন্ট বলো দেখি? 10%। তাহলে 1,80,000 10% 18,000 টাকা, আর এখানে 20,000। তাহলে 18 এবং 20-এর মধ্যে ষোলোটা নিব না বড়টা নিব? ছোটটা। ষোলোটা। তাহলে আমরা এখানে লিখছি অনুমোদনযোগ্য বিনিময়ে প্রথম হচ্ছে বীমা প্রিমিয়াম 20,000, বীমা মূল্যের 10% 18,000, দুইটার মধ্যে যেটা কম সেটা 75,000। এরপরে আমাদের ছিল হচ্ছে ডেইরির জন্য গরু ক্রয়। এই যে গরু এটা ক্রয়, এটা আমাদের এই বিনিয়োগ ভাতার মধ্যে আসবে না, কারণ এটা অনুমোদন দেয় নাই। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এটা কর দায় নির্ণয় করার ক্ষেত্রে আসবে, অতএব এইটাও বাদ। সঞ্চয়পত্র ক্রয় এটা আমাদের আসবে, জাকাত তহবিলের দান এইটাও আসবে।
এই যে গ্রহণা ক্রয় এটা ব্যক্তিগত খরচ, গ্রহণা ক্রয়, পারিবারিক খরচ, ডেইরি ফার্মের জন্য গরু ক্রয়, তিনটা হলো ব্যক্তিগত খরচ। অর্থাৎ ব্যক্তিগত খরচগুলো আমাদের আসবে না। তাহলে আমাদের পারিবারিক খরচ, ডেইরি ফার্ম এবং গহনা, এই তিনটা বাদে আমাদের বাদ বাকি যেটা হলো এই কয়টা আসবে। কি কি? বিমা প্রিমিয়াম তো আমরা দিছি, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল আসবে কর দায় নির্ণয় করার ক্ষেত্রে, অতএব এটা বাদ। সঞ্চয়পত্র 75 এবং জাকাত তহবিলে কত? 20,000 ধরে রাখেন। তাহলে এই তিনটা আমরা দিব। এখানে দিয়েছে সঞ্চয়পত্র 75 এবং জাকাত তহবিল 20, এই তিনটা যোগ করে আমাদের হয়েছে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা হয়েছে 1,13,000। এখন কর দায় নির্ণয় করার জন্য প্রথমে মোট আয় 3%, তাহলে মোট আয় আমরা বের করছি এখানে 9,27,125। তাই 9,27,125 টাকার উপর 3% হচ্ছে 27,814। অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা আমরা এখানে বের করলাম 1,13,000। এই 1,13,000 15% হচ্ছে 16,950। আর গ নাম্বার হচ্ছে সর্বোচ্চ সীমা 10 লাখ। এখন বলেন তো দেখি এই তিনটা টাকার মধ্যে কোন টাকাটা সবচেয়ে কম? 16,950। তাহলে এই 16,950 টাকা হচ্ছে বিনিয়োগের পর কর রেওয়াত। তাহলে প্রথম দুইটা স্টেপের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? না। কোনো কিছু জানা থাকলে অবশ্যই বলতে হবে, চুপ করে থাকা যাবে না। ওকে, তাহলে এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী আইটেমে, কর দায়, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তাহলে কর দায় নির্ণয় করার জন্য প্রথমে আমরা লিখবো করযোগ্য মোট আয়। আমরা ওই যে কৃষিখাত এবং ব্যবসা খাত মিলা বের করছি 9,27,125, 9,27,125 টাকা দিছি। এখান থেকে আমাদের চারটা জিনিস, প্রধানমন্ত্রী ত্রাণ, মৎস্য, পোল্ট্রি ও ডেইরি। মজার ব্যাপার হচ্ছে এই অঙ্ক আমাদের চারটাই আছে। বলতো দেখি, এই যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল 10,000 টাকা, পোল্ট্রি ফার্ম আছে, মৎস্য ফার্ম আছে, আবার ডেইরি ফার্ম আছে, তিনটাই। তাহলে 75, এখানে হচ্ছে 1 লাখ, এখানে হচ্ছে 90, আর প্রধানমন্ত্রী হচ্ছে 10, তাহলে চারটা। তাহলে আমরা এখানে কি দিছি, এই যে 10, 1 লাখ, 75, 90, এই চারটা যোগ করে টোটাল হয়েছে 2,75,000। তাহলে 9,27,125 থেকে 2,75,000 টাকা যদি বাদ দেই, তাহলে নিয়মিত করযোগ্য আয় হচ্ছে 6,52,125 টাকা। মূলত আমরা এই টাকার উপর কি দিব? কর দিব, 6,52,125 টাকার উপর। তাহলে এখন আমরা বাদ বাকি রুলগুলো অ্যাপ্লাই করব। আমাদের প্রশ্নে যেহেতু মৎস্য চাষ আছে, বলতো আমাদের প্রশ্নে মৎস্য চাষ কত আছে? মৎস্য চাষটা আমাদের প্রশ্নে কত আছে? মৎস্য আছে 1 লাখ, কিন্তু মৎস্যের ক্ষেত্রে কাজ হলো প্রথম 10 লাখ টাকা উপর জিরো। তাহলে আমরা এখানে লিখছি মৎস্য চাষের আয়ের উপর প্রথম 10 লাখ জিরো। পোল্ট্রি ফার্মে 10 লাখ টাকা উপর জিরো। কিন্তু ডেইরি ফার্মের ক্ষেত্রে প্রথম 10 লাখ টাকার উপর কত পার্সেন্ট বলো দেখি? 3%। কিন্তু ডেইরি ফার্ম আমাদের 10 লাখ টাকা নেই, ডেইরি ফার্ম আসলে 90,000 টাকা। তাহলে 90,000 টাকার উপর 3%, 90 এর 3% হয় 2700 টাকা। এ পর্যন্ত প্রথম তিনটা কি আমরা সবাই ক্লিয়ার? বুঝতে পারছি। তাহলে মৎস্য এবং পোল্ট্রি ক্ষেত্রে 10 লাখ টাকার উপর জিরো, এটা মাপ পাইবেন। কিন্তু পোল্ট্রি ফার্মের ক্ষেত্রে প্রথম 10 লাখ টাকার উপর 3% আপনাকে দিতে হবে। এখন আসি আমাদের পরবর্তী ধাপটা, খুব ইম্পর্টেন্ট, 6,52,125 টাকার উপর আমরা কাজ করব। এখন এইটা স্টেপটা দেওয়ার জন্য সর্বপ্রথমে 3,50,000 টাকার উপর আমরা কত পার্সেন্ট নেই? 0%। তাহলে 3,50,000 0% মানে 0। তাহলে 6,52,000 থেকে 3,50,000 টাকার উপর আমরা অলরেডি কর দিয়ে ফেলাইছি, মানে 0 পেয়ে গেছি। তাহলে আমাদের কত থাকে? 3 লক্ষ কত থাকবে বলো দেখি? 3,02,000 কত? 125। তাহলে 3,02,125 টাকার উপর দিব। 3,50,000 পরবর্তী রেটটা কত? বলো, 3,50,000 পরবর্তী রেট কত পার্সেন্ট? কত টাকার কত পার্সেন্ট? 1 লাখ টাকা 5%। তারপরে 3 লাখের উপর কয় পার্সেন্ট? 3 লাখের উপর 10%। 4 লাখের উপর 15। 15। 5 লাখের 20%। এবং অবশিষ্ট যা থাকবে তার উপর কত পার্সেন্ট? 25%। মনে রাখেন। তো এখন আমাদের আছে হচ্ছে 3,02,125। তাহলে 3,50,000 পরবর্তী রেঞ্জ 1 লাখ। তাহলে 1 লাখের 5% 5,000 টাকা। তাহলে আমি এখান থেকে 1 লাখ টাকা বাদ দিয়ে দিলাম। আমার হাতে থাকে হচ্ছে 2,02,125। এখন আমার কথা হচ্ছে 1 লক্ষ টাকার পরবর্তী
পরবর্তী রেঞ্জ কত টাকা বলো দেখি? 3 লাখ টাকা না? হ্যাঁ হ্যালো, ঠিক, কিন্তু আমার হাতে কি 3 লাখ টাকা আছে? না। নাই। যেহেতু 3 লাখ টাকা নাই, এর জন্য আমরা লিখছি কি অবশিষ্ট। তো অবশিষ্ট যা আছে তাই, 3 লাখ টাকা রেট 10%, আমরা এখানে 10%। তাহলে এইটার উপর 10% 20,200 কত 13। এন্ড ইন টোটাল এইখানে সবগুলো আমরা যোগ করছি 27,913। এই 27,913 থেকে আমরা কর রেওয়াত, এই যে আমরা এখানে যেটা বের করলাম 2 নাম্বার স্টেপে কর রেওয়াত বের করছি 16,950। তাহলে 16,950 টাকা বাদ দিয়ে অ্যাকচুয়ালি সরকারকে আমরা কর দিব, মানে ইনকাম ট্যাক্স দিব হচ্ছে 10,963 টাকা। এই 10,963 টাকাই হচ্ছে আমাদের এই প্রশ্নে কি অ্যান্সার। ঠিক আছে, খুবই পেছানো টাইপের প্রশ্ন, অঙ্ক অ্যান্সার করতে হবে। যদি কারো কোনোটা কনফিউশন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো। ঠিক আছে, খুবই পেছানো টাইপের প্রশ্ন, এবং এগুলা যদি প্র্যাকটিস না করো, হাতে কলমে যদি না করো, তাহলে কোশ্চেন কালেও পারবে না। খালি দেখলাম বুঝলাম করলাম না, কাজ হবে না। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। এই পাশে টাকা সব যোগ করবো না ভাইয়া? কোন পাশের? ওই যে 6,52,125 এর নিচের গুলা। না, এর 6,52,125 টাকা ক্লোজ ম্যাডাম, এটা তো পার্ট বাদ। এই যে এখান থেকে যে, নিচের গুলা হ্যাঁ, এই যে এই 0 0 2700 5000 0 5000 20,213, এই সবগুলো যোগ করে আমাদের হয়েছে 27,913। ঠিক আছে ম্যাডাম? হুম হুম। তার সাথে ওই যে মাইনাস কর রেয়াত কর রেওয়াত, কর মাইনাস রেওয়াত করে। যেটা আমরা 2 নম্বর স্টেপে যেটা বের করছি, এই যে 16,950। হুম, আচ্ছা। ওকে, তাহলে এই অঙ্কটা তোমরা অবশ্যই হাতে কলমে সবাই করবা। এটা যদি করো তাহলে পরবর্তী কর দায় রিলেটেড অঙ্কগুলো আর সমস্যা হবে না। আমি এই রিলেটেড কিছু প্রশ্ন আজকে দিয়ে দিব। এবার আসি আমরা, আরেকটা অঙ্ক আছে, সেটা হলো 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কটা আমাদের লাস্ট ওয়ান, মানে বেসিক কোশ্চেনের মধ্যে 2016 সালে ম্যানেজমেন্টে। এরপরে বাদ বাকি যে কয়টা অঙ্ক এগুলা জাস্ট পরে দিব আর তোমাদের করতে দিব, ওগুলো আমি করাবো না। তাহলে 3 নাম্বার প্রশ্নটা বলা আছে 2023 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরের হেলাল সাহেবের কৃষি খাতে আয়। প্রথম লেখা আছে পাট বিক্রয় 800 টাকা মূলধনে 400 মণ। তাহলে পাট বিক্রয় কিসের মধ্যে পড়ছে বলো তো দেখি? ফসল বিক্রয়। তারপরে আছে ধান বিক্রয়, এটাও কি ফসল। এরপরে ইজারা ফসল। দেয়া জমি, এটা কৃষি আয় কিন্তু ফসল আয় না। মাছ চাষ হতে নিট আয় 1,20,000 টাকা। মাছ চাষ হতে নিট আয়। মৎস্য চাষ, এখানে নিট লেখা আছে, নিট মানে সবকিছু বার্তা দিয়ে আছে। তাহলে এখানে আমাদের ফসল বিক্রয় আইটেম কটা বলো তো দেখি? ফসল বিক্রয় দুইটা, একটা পাট একটা কি ধান। উপরোক্ত আয় সময়ের সাথে সংশ্লিষ্ট খরচগুলো ছিল নিম্নরূপ। কি কি? ভূমি রাজস্ব পরিশোধ, বলতো এটা অনুমোদনযোগ্য খরচ না উৎপাদন খরচ? অনুমোদন। তারপর একটা, অনুমোদন। তারপরে তারপরটা অনুমোদন। এটা সবগুলি অনুমোদন, চারটাই অনুমোদনযোগ্য। এবার আসেন, হেলাল সাহেবের একটি ওজন মাপার যন্ত্র ছিল যা 18,000 টাকা ক্রয় করছে। যন্ত্রটি বিকল, বিকল মানে নষ্ট হওয়ায় উহা 9,500 টাকা বিক্রয় করা হয়। তাহলে বিক্রি করছিল 9,500 টাকা। লেখা আছে বিক্রয়ের সময় যন্ত্রটি অবচিত মূল্য ছিল 13,000 টাকা। অবচিত মূল্য মানে মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস ছিল হচ্ছে 13,000 টাকা। 13,000 টাকা জিনিস আপনি বিক্রি করছেন 9,500 টাকা, তার লাভ হয়েছে না লস হয়েছে বলেন তো দেখি? লস হয়েছে। লস হয়েছে। তাহলে লস যদি হয় আমরা দিব অনুমোদনযোগ্য খরচে, আর যদি লাভ হয় তাহলে আমরা কোথায় দিব বলো দেখি? কৃষি আয়। গত ক্লাসে আমরা বলছিলাম। তাহলে এখানে কত টাকা লস হয়েছে? 13,000 থেকে 9,500 টাকা বাদ দিলে এটা আমার লস। এবার প্রশ্ন বলছে উৎপাদন খরচ, 3,500। উৎপাদন ব্যয় সংক্রান্ত হিসাব বই তলব করলে হেলাল সাহেবের যথাযথ হিসাব বই প্রদর্শনে কি হয়? ব্যর্থ হয়েছে। ব্যর্থ মানে তিনি হিসাব বই রাখেন না রাখেন না বলেন তো দেখি? রাখেন না। রাখেন না। তবে তিনি উৎপাদন খরচ 2,50,000 টাকা দাবি করছে, দাবি দেওয়া আয়কর কর্তৃপক্ষ কখনোই মানবে না। তাহলে এই অঙ্কে উৎপাদন খরচ, হুম। উৎপাদন খরচ কি এই 2,50,000 দিব নাকি ফসল বিক্রয় 60%? বলো তো দেখি?
ফসল বিক্রয় 60%। গুড, এবার আসি তাহলে আমরা বসতে বলছে যে জনাব হেলাল সাহেবের মোট আয় এবং কর দায়, এই অঙ্কে কিন্তু কর দায় বের করতে বলছে। তাহলে এখন আসেন আমরা কি লিখি। প্রথমে করযোগ্য মোট আয়। এখন দেখেন তো আমাদের এখানে চা বাগান বা রাবার বাগানের মধ্যে কোনো আয় আছে এখানে? না, নাই। তাহলে এই অঙ্কের কি 2 লক্ষ টাকা বাদ যাবে না যাবে না? বাদ যাবে। এবার আসেন তাহলে কর দায় জনাব হেলাল, আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড। কৃষি খাতে আয় নির্ণয়, বিবরণ টাকা টাকা, কৃষি খাতে ধারা 40 থেকে 44। ফসল বিক্রয় পাট ধান আমরা দিছি, দুইটা যোগ করে ফসল বিক্রয় পেলাম 5,20,000 টাকা। ফসল বিক্রয় বলা ছিল ইজারা দেওয়া জমি 48 এবং মাছ চাষ হতে নিটা 1,20,000। তাহলে মোট কৃষি আয় হচ্ছে 6,88,000। এখান থেকে অনুমোদন খরচের মধ্যে প্রথম হচ্ছে উৎপাদন খরচ, যেহেতু সঠিক বই রাখেন না এই জন্য ফসল বিক্রয় বের করছি 5,20,000, তার 60% 3,12,000। এরপর ভূমি রাজস্ব 12,000 টাকা ছিল, ইউনিয়ন পরিষদ 6,800 টাকা, শস্য বীমা 11,500, বন্ধুক ঋণের সুদ 20,000। আর ওই যে কৃষি যন্ত্রপাতি 13,000 টাকা জিনিস 9,500 টাকা বিক্রি করছে, লস হয়েছে 3,500 টাকা। এই জন্য লসটা অনুমোদনযোগ্য খরচ। যদি লাভ হয়তো তাহলে সেটাই যে 3 এর পরে 4 নাম্বার আইটেমটা আমরা উপরে দিয়ে দিতাম। ঠিক আছে, তাহলে এই সবগুলো যোগ করেছে 3,65,800 টাকা। কারণ 6,88,000 3,65,800 টাকা বাদ দিয়ে আমাদের থাকে 3,22,200 টাকা। এই 3,22,200 টাকা আমাদের প্রশ্নে অ্যান্সার হইতো যদি আমাদের প্রশ্নে চা বাগান বা রাবার বাগান যদি থাকতো। এখন যেহেতু চা বাগান বা রাবার বাগান নাই, তার মানে একমাত্র আয় তার কৃষি, এই জন্য এখান থেকে বাদ দিছি অকর ধার্য কত টাকা, 2 লাখ টাকা। তাহলে এটা বাদ দিয়ে আমাদের কৃষি খাতে মোট আয় হয় 1,22,200 টাকা। তাহলে এই মোট আয় পর্যন্ত আপনাদের যদি কারো কোনো জানার থাকে বা কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। কোনো সমস্যা নেই। অন্যদের সবার? ওকে, তাহলে এইটা আমাদের ছিল ফার্স্ট পার্ট। এখন সেকেন্ড পার্টে আমাদের বের করতে হচ্ছে কর দায়। এখন বলেন যদি কি কর দায় নির্ণয় করার জন্য প্রথম কত টাকা পর্যন্ত 0%? মোট আয়ের 3 লাখ কত? 3,50,000। 3,50,000। এখন কোনো ব্যক্তি আয় যদি 3,50,000 উপরে হয় তাহলে তার জন্য আমরা কর দায় বের করব। কর দায় বের করার ধাপ কয়টা? 3টা। প্রথম অনুমোদনযোগ্য বিনিয়োগ, কর রেওয়া, তারপর কর দায়। এখন এই ব্যক্তির আয় হচ্ছে 1,22,200 টাকা, তাহলে ওর আয় কি 3,50,000 উপরে না নিচে? নিচে। নিচে। এর জন্য ওর কর দায় বের করার কোনো প্রয়োজন নাই। কথা কি বুঝতে পারছি আমি? হ্যাঁ, বুঝতে পারছি। এই যে 2 নাম্বার নোটটা আমরা দিব, করদাতার করযোগ্য আয় 2 লক্ষ না, এখন হবে 3,50,000। 3,50,000 কম হয়, কর দায় নির্ণয় করার প্রয়োজন নাই। তোমাদের ঠিক আগের বছরে এখানে ন্যূনতম কর দায় ছিল, তোমাদের এখন যেমন 3,50,000, এর আগের বছর ছিল 2,50,000। ঠিক আছে, প্রতি বছর এটা কি হয়, আপডেট হয়। তাহলে এই অঙ্কের জন্য কর দায় বের করলাম না, কারণটা কি তোমরা সবাই বুঝতে পারছো? ওকে, তাহলে জি আমার স্যার। তাহলে আমাদের টোটাল সিকুয়েশন 3টা ছিল। এই 3টা প্রশ্ন যদি পারি এই চ্যাপ্টারের বাদ বাকি যে কটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক তোমাদের যদি মনে ইচ্ছা থাকে নিজের দায়িত্বে করবা। তাহলে এখন আমি প্রশ্নগুলো জাস্ট পড়িয়ে দিব। কত ক্লাসে কত পর্যন্ত ছিল? 4 না 5 পর্যন্ত ছিল? 3 পর্যন্ত। 3 পর্যন্ত। 3 পর্যন্ত। আর 4 নাম্বার প্রশ্ন দেখেন কি লেখা আছে, কৃষি খাতের মোট আয় বের করতে বলছে। ধান পাট ফসল বর্গা প্রদত্ত জমি এটা কৃষি আয়, চা বাগানে কত পার্সেন্ট নিব, 60% নিব, ডেইরি ফার্মের কৃষি আয়। কৃষি খাতে খরচগুলো স্থানীয় কর, অনুমোদনযোগ্য খরচ, বীমা প্রিমিয়াম অনুমোদনযোগ্য খরচ, ঋণের শুধু কি অনুমোদনযোগ্য খরচ। এখানে কোনো সঠিক হিসাব বই রাখছেন বা রাখেন না, এই সময় কোনো কথা বলা নাই। তাহলে উৎপাদন খরচ কি করবা? 60% দিব। ফসল বিক্রয়ে 60% দিব। আর চা বাগানের যে 60% বাদ বাকি 40% ব্যবসা খাত, ওই ব্যবসা খাত কি এই অঙ্কের জন্য আসবে নাকি আসবে না? আসবে না। আসবে। আসবে না। গুড। আর এখান থেকে কিন্তু কোনো কর দায় বের করতে বলে নাই, অতএব ঝামেলা বাদ। এটা কি পারবো? 4 নাম্বারটা পারবো। 5 নাম্বারটা আসেন। 5 নাম্বারটা এই লেখা আছে, যিনি শুধুমাত্র কৃষি হতে আয় করেন, শুধুমাত্র কৃষি থেকে আয় করেন, তার মানে 2 লক্ষ টাকা বাদ দিব না দিব না? বাদ দিব। বাদ দিব। কি কি? পাট, ধান, আলু, এই 3টা হচ্ছে ফসল।
বর্গা চাষ 1,20,000, কৃষি আয় পোল্ট্রি ফার্ম 90, কৃষি আয় মধু বিক্রয় হতে আয় কৃষি আয়। তাহলে তিনটা আমরা দিলাম। এরপরে প্রশ্নে বলছে যে উপরোক্ত আয় সমূহ সাথে সংশ্লিষ্ট খরচ নির্ভর কি কি? বীজ ও সার ক্রয়। বলেন যদি কি বীজ ও সার ক্রয় এটা কি অনুমোদনযোগ্য খরচ নাকি উৎপাদন খরচ? উৎপাদন খরচ। তাহলে উৎপাদন খরচ আমি একটু এটা টিক দিয়ে এনে একটু ক্লোজ দিয়ে রাখলাম। শ্রমিক ব্যয় এটা উৎপাদন খরচ। ইউনিয়ন পরিষদ এটা কি উৎপাদন খরচ অনুমোদনযোগ্য খরচ? অনুমোদন। অনুমোদন টিক দিলাম। শস্য বীমা প্রিমিয়াম অনুমোদনযোগ্য খরচ। বলেন সেচ যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, সেচ যন্ত্রপাতি এটা কি অনুমোদন না উৎপাদন খরচ? উৎপাদন। উৎপাদন। ভালো শিওর তো? সেচ যন্ত্র শিওর। উৎপাদন। শিওর? আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে আসি। সেচ যন্ত্রপাতি অনুমোদন না উৎপাদন খরচ? হ্যাঁ, সেচ যন্ত্রের রক্ষণাবেক্ষণ খরচ, আর এখানে উৎপাদন খরচ হচ্ছে কৃষি যন্ত্রপাতি। ঠিক আছে, তাহলে সেচ যন্ত্রপাতি এটা হলো অনুমোদনযোগ্য খরচ, তার এটা আমরা টিক দিলাম। কই এখানে আমরা টিক দিলাম। তারপরে অনুমোদনযোগ্য অবশ্যই এটা উৎপাদন অনুমোদনযোগ্য খরচ। তাহলে অনুমোদন খরচ আমাদের এই অঙ্কে 4টা, আর 2টা হচ্ছে উৎপাদন খরচ। নিচে বলছে জনাব ইয়াকুব 10% সুদে কৃষি ব্যাংক থেকে 2,40,000 টাকা 2023 সালে 1 অক্টোবর তারিখে ঋণ গ্রহণ করেন। তো ঋণ গ্রহণ করছে, ঋণ হচ্ছে দায়, তো ঋণ নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু ঋণের সুদ একটা আছে। এই ঋণের সুদটা উপর আমাদের ঋণের সুদ ধরতে হবে 2,40,000 টাকার উপর। বলছে তিনি কৃষি আয় হিসাব বই সংরক্ষণ করেন না। এই যে করেন না, তার মানে এই যে 1,60,000 এবং 1,50,000 টাকা যে আছে, এই দুইটা কি আসবে নাকি এই দুইটার পরিবর্তে ফসল বিক্রয় 60%? ফসল বিক্রয় 60%। ফসল বিক্রয় 60%। এন্ড বলছে ইয়াকুবে কৃষি খাতের মোট আয় বের করো। তাহলে কৃষি খাতের মোট আয় বের করে কোনো কর দায় বের করতে বলা নাই। এখন প্রশ্ন কি? শুধু ঋণের সুদটা বুঝিয়ে দিয়া। এখন আসেন এই ট্যাক্স অঙ্ক করার ক্ষেত্রে আমাদের 1 বছর পূর্ণ হয়, আমরা কিন্তু লিখি 22-23, তাই না? 22-23, আটা কি বলো দেখি 23-24, ঠিক আছে না? 2 বছর মিলা কয় বছর হয় বলো দেখি? ট্যাক্স অঙ্ক করার ক্ষেত্রে 1 বছর হয়। তাহলে হয় কোথায় থেকে? জুলাই থেকে ডিসেম্বর। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা হলো 2023 সালের। আর 2024 সালের হবে জানুয়ারি থেকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এবং কি জুন। এই যে 2023 সালের 6 মাস আর 2024 সালের 6 মাস, এই 6 মাস 6 মাস হচ্ছে ট্যাক্সের অঙ্ক করার ক্ষেত্রে 1 বছর। কথা কি বুঝতে পারছি আমি সবাইকে? জি স্যার। এখন এই ঋণ আনছি 2023 সালে 1 অক্টোবরে, আর অঙ্ক শেষ হয়েছে 2024 সালে জুনে। তাহলে এই তারিখে আমরা ঋণ আনছি, তাহলে অক্টোবরে ঋণ আনছি, তাহলে এই ঋণের সুদটা কয় মাস কাটবে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখানে 3 মাস, 2023 এর 3 মাস। আর 2024 এর কয় মাস? 6 মাস। তাহলে 3 আর 6 কত বলো দেখি? 9 মাস। 9 মাস। আর যদি আমরা হিসাব বিজ্ঞান অঙ্ক করতে যাই, তাহলে অক্টোবর ঋণ আছে, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের সুদ করতে না? তা মনে রাখেন অ্যাকাউন্টিং অঙ্ক আর ট্যাক্স অঙ্ক কিন্তু এক জিনিস না, মনে রাখেন। তাহলে আমাদের এই অঙ্কে আমাদের এই ঋণের উপর কয় মাসের সুদ ধরবো? 9 মাসের সুদ। 9 মাসে। এই জন্য লিখছি 2,40,000 ইন্টু 10% গুণ 9 ভাগ 12 সমান 18,000 টাকা। তাহলে 18,000 টাকা ঋণের সুদ আমরা অনুমোদনযোগ্য খরচের মধ্যে দিব। তাহলে অনুমোদন খরচের মধ্যে কি কি দিব আবার বলতেছি। প্রথমে ফসল বিক্রয় 60% দিবা উৎপাদন খরচ, ইউনিয়ন পরিশোধ, শস্য বীমা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ খরচ, অনুমোদনযোগ্য অবস্থা এবং কি ঋণের সুদ। বুঝতে পারছি? বুঝতে পারছি। এবার 6 নাম্বার প্রশ্নটা আসেন, কি লেখা আছে? ধান, পাট, রবি শস্য, এই তিনটা হচ্ছে ফসল। বর্গা চাষ, পোল্ট্রি ফার্ম, মধু বিক্রয়, তিনটা হলো কৃষি আয়। উৎপাদন খরচের মধ্যে বীজ ও সার উৎপাদন খরচ, পরিবহন খরচ উৎপাদন খরচ,
চাষাবাদ খরচ, উৎপাদন খরচ, প্রক্রিয়াজাতকরণ খরচ, উৎপাদন খরচ, ইউনিয়ন পরিষদ উৎপাদন না অনুমোদন, অনুমোদন, ভূমি অনুমোদন কর, অনুমোদন অনুমোদন, ঋণ তহবিলের সুদ, অনুমোদন, অবচয়, অনুমোদন, শস্য অনুমোদন বীমা, অনুমোদন। তাহলে উৎপাদন খরচ আইটেম কয়টা দিয়ে আছে? 1 3 4 5টা। 4টা দিয়ে আছে। বীজ ও সার, পরিবহন, চাষাবাদ এবং প্রক্রিয়াজাতকরণ খরচ। জনাব ফেরদৌসের ও কৃষি আয় বের করা এবং তিনি সুদ হিসাবে সংরক্ষণ করেন। এই করেন মানে কি, এখন এই 4টা আইটেম কি আসবে না, এগুলোর পরিবর্তে ফসল বিক্রয় 60% দিব? 4টা আইটেম আসবে। 4টা আইটেম সুন্দর করে আসবে, গুড। তাহলে উৎপাদন খরচ লেখা লিখবো বীজ ও সার, পরিবহন, চাষাবাদ, প্রক্রিয়াজাতকরণ, 3টা যোগ করে টাকার ঘরে দিব। এরপরে 2 নম্বরে লিখবো ইউনিয়ন পরিষদ কর, তারপরে লিখবো ভূমি কর, ঋণ তহবিল সুদ, অবচয় এবং শস্য বীমা প্রিমিয়াম। কথা ক্লিয়ার? 6 নাম্বারটা হুম আশা করি এগুলা আর আমার পড়াইতে হবে না। এই যে 7 নাম্বার, এগুলা আগের মতোই, 7 8 এগুলা আগের মতোই। তাহলে আমি তোমাদের কত পর্যন্ত দিব? আমাদের টোটাল অঙ্ক আছে কয়টা? টোটাল অঙ্ক আছে 15টা। সবগুলো অঙ্ক একই কোয়ালিটির অঙ্ক। আমি তাহলে তোমাদের এই 15টা অঙ্কই দিলাম, ঠিক আছে? এই 15টা অঙ্কের মধ্যে তোমাদের গত ক্লাসে শুধুমাত্র হবে এই চ্যাপ্টার উপর যেগুলা সমস্যাগুলো সমাধান করে দিব, কিন্তু কোনো অঙ্ক আমরা করাবো না। যে অঙ্কটা সমস্যা, ওই সমস্যাটা বলে দিব। তোমাদের কি করতে হবে? 15টা অঙ্ক মাথা ঠান্ডা রেখে সুন্দর করে কি করতে হবে, করতে হবে। এবং করার ক্ষেত্রে রেজাল্ট আমাদের দিয়ে আছে, রেজাল্ট যদি অমিল হয় তাহলে পরবর্তী ক্লাসে আমাকে বলবা, আমি তোমার সমস্যা সমাধান করে দিব। আর যেটা রেজাল্ট নাই, হয়তো বা 2-1টা অঙ্কের রেজাল্ট মনে নাই, ওই 2-1টা অঙ্কের রেজাল্ট যেটা নাই ওইটা রেজাল্টটা সবার একই হবে। যদি কারো রেজাল্ট কারোর সাথে না মিলে তাহলে সেটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে? রেজাল্ট নাই মনে হয় একটা, শুধুমাত্র 5 নম্বর অঙ্কের রেজাল্ট নাই, আর সব অঙ্কের রেজাল্ট দিয়ে দিছি। কথা বুঝিয়ে পারছি আমি সবাইকে? বুঝতে পারছি। তাহলে আগামী ক্লাসে কিন্তু আপনাদের পড়া থাকলে হিউজ পড়া, 15টা অঙ্ক এই চ্যাপ্টার কমপ্লিট। আগামী ক্লাস শুধুমাত্র ক্লাস হবে এই চ্যাপ্টার উপর, যেটা সমস্যাগুলো আমি দেখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো করে যার যার হোমওয়ার্ক করে যার যার গ্রুপে তোমরা সাবমিট করবা।